উপন্যাস ভিলেন ক্যান বি লাভার পর্ব ৫। টাকার বৃষ্টি হচ্ছে, শুনেছেন কখনো? দূর নীলে ঘেরা আকাশ চিরে বৃষ্টির মতো অঝোরে টাকা ঝরবে, আর সেগুলো মানুষ দুহাত ভরে কুড়াবে, যেন বর্ষার মৌসুমে আম কুড়াচ্ছি বালতি নিয়ে। ব্যাপারটা কিছুটা ঠাকুরমার জোরের মতো না? হ্যাঁ, সেই অবস্থার ঘটনাই বাস্তব রূপে ধরা দিয়েছে করাইল বস্তির মানুষদের কাছে। এপ্রিলের ব্যবসা গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া হৃদয় ছেয়ে যায় শীতলতায়। অভাবের কারণে দুবেলা পেট ভরে খেতে না পারা মানুষগুলোর হাতে এখন নতুন নতুন ১,০০০ টাকার নোটে হাত ভর্তি হয়ে আছে। করাইল বস্তি ঢাকার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত। এই বস্তিতে অন্তত লাখখানেক লোকের বসবাস, যাদের অনেকেই নদী ভাঙনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে। শিশিরে অনুভূতিতে ভিজে গেল সকলের চোখ। ঠোঁটের কোণে স্পষ্ট প্রশান্তিময় হাসি। সকলের ঠোঁট গহ্বরে ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। সকলে দুহাত তুলে দোয়া করছে সেই অজ্ঞাত মানবের জন্য, যে ফেরেশতার মতো এসে দুদিনেই তাদের পাশে দাঁড়িয়েছে। আজ করাইল বস্তির ঈদের চাঁদ নয়, যেন স্বয়ং চাঁদই নেমে এসেছিল। সকালবেলা 10:30টার দিকে হঠাৎ একটি হেলিকপ্টার বস্তির আকাশে বরাবর চক্কর দিতে থাকে। নিচ দিয়ে ওড়ার কারণে বস্তিবাসী মনে সন্দেহ আর আতঙ্ক জাগে। অনেকেই স্থানীয় থানায় খবর দেয়, বাকিরা দল বেঁধে হেলিকপ্টারে গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎই হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি নামতে শুরু করে। সোনালি আলোয় ঝলমল করা টাকার নোটগুলো মাটিতে পড়তেই সকলে হতবাক। কিছুক্ষণে মাটির স্তর ঢাকা পড়ে ঝকঝকে টাকায়। বিস্ময়ে কুঁকড়ে থাকা বস্তিবাসীরা কিছুক্ষণ পরই সেই টাকাগুলো তুলে নেয়। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ একজন এই বস্তির জন্য এমন অকল্পনীয় উপহার দিল, যা সবাইকে আবেগে ভাসিয়ে দিল। সৃষ্টিকর্তার কাছে সেই অজ্ঞাত দাতার জন্য সকলে দুহাত তুলে দোয়া করে। করাইল বস্তির এই বিস্ময়কর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। আর সেই নাম না জানা মানুষটা হয়ে ওঠে সকলের চোখে এক নায়ক। প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম, নিউজে, পেপারে শুধু এখন এই নিউজটাই চলছে। বন্দুক থেকে বের হওয়া বুলেটের থেকেও তির্যক বেগে ছড়িয়ে যাচ্ছে নিউজটি। কয়েক সেকেন্ডে কিছু ক্লিপও ভাইরাল হয়েছে, কিন্তু তা থেকেও তেমন সন্দেহভাজন কিছুই পাওয়া যায়নি। উপর থেকে স্কোয়িং গ্যাস মারার কারণে হেলিকপ্টার শনাক্ত করা যায়নি। শুধু দেখা গিয়েছে কিভাবে ওপার থেকে টাকা পড়ছিল ভুবনে। ডেস্কের ওপর থাকা পেপার ব্যাগটি টিভিতে ছুঁড়ে মারে প্রেম। মুহূর্তেই খণ্ড খণ্ড ডিসপ্লের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সকল অফিসাররা ভয়ে তটস্থ হয়ে যায় শুকনো ঢোক গিলে। মাহাব সকলকেই ইশারা দেয় কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। প্রেম রাগে ফুঁসতে থাকে, নিজের চুল দুহাতে টেনে ধরে চেঁচাতে থাকে উন্মাদের মতো। একটু একটুর জন্য ধরতে পারল না। উফ, এত বড় ব্লান্ডার কিভাবে করলাম আমি? প্রেমের গলার পাশ দিয়ে সরু ঘামের স্রোত বইছে। কপালের নিচে রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। মাহাব কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। প্রেমের অগ্নিফুলিঙ্গের মতো জ্বলজ্বল করে অগ্নি জ্বলতে থাকা চোখ থেকে দৃষ্টি সরিয়ে নত দৃষ্টিতে নিবিষ্ট করে নিচু গলায় বলল, স্যার, কিডন্যাপার নিশ্চয়ই আবার কল করবে। আমাদের ধৈর্য ধরা দরকার। ট্রেনিংয়ে আমাদের এটাই শেখানো হয়েছে। চিবুক শক্ত করে মাহাবের দিকে তাকালো প্রেম। বুক শুকিয়ে এলো মাহাবের। স্থিরস্বরে বলল, সরি স্যার। জিভ বের করো। কোথায় যাবেন স্যার? খেলা শেষ, গুটি চালা এখনো বাকি যে। রহস্যজনকভাবে সেকেন্ডে প্রেমের চেহারা লেবাস পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। মাহাবের কাছে অদ্ভুত লাগলেও ভেতরের কথা ভেতরেই চেপে রেখে বেরিয়ে গেল। প্রেম ওষ্ঠপুষ্টে বাঁকা হাসি একাই হাসতে লাগলো। কিডন্যাপারের কথা অনুযায়ী আনিসুল হক শেওড়াপাড়ায় স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে একটা আর্মি ব্যাগে ক্যাশ ৫০ লাখ টাকা রেখে আসেন। কিন্তু সেই ব্যাপারে আগে থেকেই
পুলিশ অবগত ছিল। প্রেম আগের দিন গিয়েই নিজের প্ল্যান সাজিয়ে রেখে এসেছিল। তাদের সবকিছু প্ল্যান মতোই চলছিল। পুলিশ এবং সিআইডি সংমিশ্রণে টিম তৈরি করা হয়। তারা কিডন্যাপারকে ধরার জন্য নিজের মতো প্ল্যান সাজায়। ছদ্মবেশে পুরো স্টেশনে বিছিয়ে যায় পুলিশরা। প্রেম টিটি সেজেছিল আর তার 3 সহকর্মী প্ল্যাটফর্মে আশেপাশে ছদ্মবেশে ছড়িয়ে দিল। ঠিক 10টার এক ট্রেনে এসে থামে শেওড়াপাড়ার স্টেশনে। সকলে অ্যালার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। ঠিক তখনই ট্রেন থেকে অনেক মিলিটারি নেমে আসে। তারা সদ্য ট্রেনিং শেষে ফিরেছে, আর সেই সুযোগ কাজে লাগায় মাস্টার মাইন্ড কিডন্যাপাররা, যে নিজেও মিলিটারি ড্রেস পরেছিল। সকলের ভিড়ে মিশেও সে ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ব্যাগটি না পেয়ে কিডন্যাপারকে খুঁজতে থাকে, কিন্তু তার আগেই কিডন্যাপাররা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়, সকলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক তারপরই করাইল বস্তিতে ওপার থেকে হেলিকপ্টারে টাকা ফেলা হয়। টেরেসের সাদা প্রিমিয়াম গ্লাসে প্রকৃতি থেকে আগত ফ্রেশ হাওয়াগুলো বারবার বাড়ি খাচ্ছে, ফলে মৃদু শব্দে সৃষ্টি হচ্ছে। পর্দার ফাঁক গলিয়ে টিপটিপ করে আলো আশ্রে পড়েছে সাদা টয়েলে। ফলস্বরূপ আলোক রশ্মি প্রতিফলিত তৈরি হচ্ছে। তীর্যক রশ্মি চোখে পড়তেই পিটপিট করে চোখ মেলে লাস্যময়ী রমণী এলিজাবেথ। নড়তে চাইলে অনুভব করে কারো শক্ত বাঁধনে আটকে পড়া আছে সে। কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিজের সাথে তাকে। শরীরের জামাগুলো অযত্নে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মস্তিষ্ক জাগ্রত হয় এলিজাবেথের। একটুও নড়াচড়া করল না, স্তব্ধ নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। শুধু চোখের কার্নিষ্ণ বেয়ে উষ্ণ তরল বেয়ে পড়েছে। এলিজাবেথ কাল রাতেও পারেনি নিজেকে বাঁচাতে। হারিয়েছে নিজের নারী সম্পদ আবারও। শ্রাবণের ধারায় স্রোতে টইটম্বু হয়ে আখি যুগল ঘোলাটে হয়ে আসে। মস্তিষ্ক নিউরনের থালা বাসনে জামা ঘষার ক্রিং ক্রিং শব্দে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তবুও চোখের পাতা ফেলে না এলিজাবেথ। ফ্ল্যাশব্যাগের মতো সেই পাশবিক নির্যাতনের দৃষ্টিগুলো প্রতিফলিত হতে থাকে চোখের সামনে। রিচার্ডের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে এলিজাবেথ। রিচার্ডের ঠোঁট গহ্বরে ফাঁক গলিয়ে আসা উষ্ণ নিঃশ্বাস গুলি আছড়ে পড়ছে এলিজাবেথের কানের লতিতে। একবারের জন্য ঘুরে তাকায় না এলিজাবেথ রিচার্ডের দিকে। এলিজাবেথের এক হাত এখনো গায়ের ওড়না দিয়ে খাটের সাথে বাঁধা। নাকের সরু পথে লাল তরল শুকিয়ে জমাট বেঁধে আছে। চিবুকে দানবী হাতে আঙ্গুলের ছাপ। ছোটবেলায় সেই স্বপ্নের মতো দিনগুলোর কথা মনে পড়ে ফুঁপিয়ে উঠল এলিজাবেথ। ভাগ্যর নির্মম পরিহাস আজ তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কান্নার ফলে জবুথবু করে কাঁপতে থাকে এলিজাবেথের গড়ন। ফলস্বরূপ চোখের পাতায় আদৌ পরশ বোলানোর ঘুমটুকু আর ধরে রাখতে পারল না রিচার্ড। শেষমেশ তন্দ্রা কেটে কাঁচা ঘুমের স্তূপা ঘটল এলিজাবেথের ফুঁপানিতে। সকাল সকাল এলিজাবেথের কান্নার শব্দ আর শরীরের প্রতিটা ঝাঁকুনি রিচার্ডের কর্ণগহ্বর স্ফীত ধারণা শব্দের মতো লাগছে। চোখের কার্নিশে রগগুলো হিংস্র হয়ে জেগে ফুলে ফেঁপে উঠেছে। নিজের বাহুডোরে থেকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় এলিজাবেথকে। এলিজাবেথের ক্ষত শরীরটি ছিটকে গিয়ে পড়ে বেড সাইডে। বিশাল আকৃতির বেড হওয়ায় নিচে পড়েনি এলিজাবেথ। একে তো টানা 2 রাত যাবৎ ঘুম নেই, সেই সঙ্গে শরীরের ওপর পাশবিক অমানবিক নির্যাতন। নিজেকে আর সংযমে রাখতে পারল না এলিজাবেথ। হাউমাউ করে কাঁদতে থাকে। কিন্তু এই যান্ত্রিক মানবের কাছে যা বিষের ফলার মতো, বিরক্তিকর আর নেকামো, একটুও বিচলিত করছে না রিচার্ডকে। এলিজাবেথের নীল হয়ে যাওয়া মুখশ্রিত, ভিতরে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বক্ষপিঞ্জর। উঠে বসল রিচার্ড। কপালের মধ্যে ভাগ প্রসারিত হয় বিরক্তিকর। সূক্ষ্ম ভাজে ভাজে এলিজাবেথের ভিতর জমাট বেঁধে থাকা কষ্টগুলো অগ্নিফুলঙ্গের মতো করে ধাউ ধাউ করে জ্বলে উঠল। মেরে ফেলুন না আমাকে, মেরে ফেলুন। এভাবে তিলে তিলে শেষ করার চেয়ে মেরে ফেলা অনেক ভালো। আপনার মতো জানোয়ারের সংস্পর্শ থেকে প্রতিটা মুহূর্ত কলঙ্কিত হচ্ছি আমি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এভাবে বাঁচতে চাই না আমি। এর থেকে মৃত্যুশ্রয় আমার জন্য।
সকাল সকাল পর্যাপ্ত ঘুমের অভাব হলে সাধারণত সকলেরই মেজাজ চটে থাকে, কিন্তু সেখানে যদি হয় কোনো হটলেস, হিংস্র নরদানব, খাদক, দানবী মানব, তাহলে তো প্রসঙ্গ সেখানেই সমঝোতার বাহিরে। রিচার্ডের মেজাজ তিরতির করে বেড়ে গিয়ে ঠেকল মস্তকের উপরিভাগে, পাতলা চামড়ার তালুতে। চমকে যাওয়া মস্তিষ্কটাও ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ড গভীর জঙ্গলে রাজ করা হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল আড়ষ্ট এলিজাবেথের উপর। হাতের বাঁধন খুলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে নিজের কাছে। কণ্ঠস্বর থেকে উবে যায় গুবের লেশ বিশেষ। কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। এলিজাবেথের কাঁপছে গলা চেপে ধরে। আই ওয়ার্ন ইউ, আমার সাথে কেউ এভাবে কথা বলে না। এলিজাবেথ জীবনে এমন ভারী স্বর আগে কখনো শুনেছে বলে স্মরণ করতে পারল না। এই কণ্ঠস্বরে নিজস্ব ওজন রয়েছে, যা শুনলেই হৃদয় চাপ অনুভব হয়। রিচার্ডের নীল চোখ হতে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে। পিচাসের মতো হিংস্র চাউনি এলিজাবেথকে হিমবাহে পরিণত করল। শরীর কাঁপুনি দিয়ে উঠল। কিছু মুহূর্তের জন্যই সেই সমুদ্র নীল চোখে আটকে যায় এলিজাবেথ। ঠাওর করে উঠতে পারে না, এত মাথায় আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা চোখগুলো কিভাবে অন্য চোখে পানি দেখেও নিজেকে ধরে রাখতে পারে। কেন অপর প্রান্তের স্রোতের তালে নিজেও ঝাঁপিয়ে পড়ে না। মানুষরূপে জানোয়ার একটা, বলে রিচার্ডের মুখে থুতু ছুঁড়ে মারল এলিজাবেথ। সেই মুহূর্তেই রিচার্ডের চোখে আগুনে এমন শিখা জ্বলে উঠল, যেন ঝড়ের আগেই আকাশ ছেয়ে থাকা ঘন কালো মেঘপুঞ্জের মতো ঘর্ষণের পর বজ্রপাত ফেটে পড়েছে। রিচার্ডের অভয়টা ঠিক সেই বজ্রপাতের মতো ঝলসে উঠল, আলো আর আগুনের অস্থির খেলায় দগ্ধ। রিচার্ড বেদকেন্দ্রিক ছোট কেবিনের ড্রয়ার থেকে রিভলভার বের করে সরাসরি তাক করে এলিজাবেথের ললাটে। কোনো ভাবান্তর নেই এলিজাবেথের চাহনিতে। শক্ত হয়ে চেয়ে থাকে রিচার্ডের চওড়া তাঁবুকে। মাথায় তাক করে রাখা সাইলেন্সার যুক্ত রিভলভারের সেফটি লক খুলে ট্রিগারে আঙুল বসালো রিচার্ড। ট্রিগার প্রেসের সেই ভয়ঙ্কর শব্দে দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ভয়ে ঠোঁট কাঁপতে থাকে। সেটা দেখে রিচার্ডের ওষ্ঠপুটে কোনো পৈশাচিক হাসির রেশম দেখা দিল। ঠিক এতটুকু মৃত্যুর ভয় সে দেখতে চেয়েছিল এলিজাবেথের অবয়বে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল এলিজাবেথ। ভেবেছিল এই বুঝি বন্দুকের গুলি কপালে সূক্ষ্ম চামড়ার ভাঁজ ভেদ করে গোল ছোট বলের ন্যায় মস্তিষ্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খুলে ফাঁক করে বেরোবে। ঢলে পড়বে এলিজাবেথ মৃত্যুর কোলে। রক্ষা পাবে এই রক্ষিতা নামক অভিশপ্ত জীবন থেকে, অন্ধকারে অভিশপ্ত মহারাজের কাছ থেকে। তবে তেমন কিছুই অনুভব হলো না এলিজাবেথের। আটকে রাখা দম ছেড়ে চোখ খুলতেই প্রথমে দেখতে পেল রিচার্ডের কালচে ঠোঁটের বাঁকা হাসি। আবারও চোখ ভিজে এলো এলিজাবেথের, জীবনের এই অবিচ্ছেদ্য পরিণতি মেনে নিয়ে। সে মরেনি, রক্ষা পায়নি এই নরখাদকের জীবন থেকে। নারীর শরীরের মূল্য বুঝি এতটাই নস্যি আপনাদের কাছে যে টাকার বিনিময়েও কেনা যায়। এলিজাবেথের কণ্ঠে ছিল না কোনো প্রাণ, না ছিল কোনো গম্ভীরতা। যে নিস্তেজ অনুভূতিশূন্য কথার বিপরীতে রিচার্ড কাট জবাব দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, যারা ইজ্জত রাখতে জানে না তাদের মুখে ইজ্জতের কথা মানায় না। বিশেষ করে নারীদের মুখে তাদের ইজ্জতের কথা তো নাই। ওরা শুধু ধ্বংস করতে জানে, ধ্বংস। জানোয়ার। নো রেড, আই অ্যাম ওর্স মোর দেন ইউ আর আউট। রিচার্ডের গাছাড়া জবাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। গলে ছেড়ে চেঁচিয়ে বলল, আমার নাম এলিজাবেথ, রেড নয় আমি। এলিজাবেথের ফিরিয়ে নেওয়া মুখ পেলব হাতে নিজের দিকে ফিরল রিচার্ড। এলিজাবেথের ময়ূর মাখার মতো সুগভীর নির্কশ কালো চোখের পাপড়ি ঝোড়া রুক্ষ খসখসে হাতে ভিজিয়ে দিল রিচার্ড। মাথার পিছনে হাত দিয়ে মুষ্টিমেয় করে রাখা চুল থেকে হাত সরিয়ে ফেললে সাথে সাথে ঝুলে থাকা নিস্তেজ দেহ গাছ থেকে শুকিয়ে ঝরে পড়া শুকনো পাতার মতো আছড়ে পড়ে কটনের বালিশে। অতি ঘন লাল রেশমি চুলগুলো বিছিয়ে বালিশের জায়গায় দখল করে নিল। চোখ মুখ খিচে দম আটকে রাখে এলিজাবেথ। রিচার্ড ডুব দিল এলিজাবেথের চুলে। সূর্যের পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যর মতো লালচে রেখায় সাজানো কাটা কাটা চুল। রিচার্ড তার সরু নাক এলিজাবেথের চুলের ভাঁজে ঘষে নিতে থাকে।
দীর্ঘ টানে শুষে নেয় প্রতিটি ঘ্রাণ। প্রতিটি শ্বাস যেন তার কাছে নতুন কোনো পৃথিবীর দরজা খুলে দেয়। চুলের গন্ধে বিভোর হতে হতে ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের আরও কাছে। যেন এই নৈকট্য লুকিয়ে আছে তার সমস্ত আরাধনার উৎস। এলিজাবেথের কোমল পাতলা কানের লদিতে রিচার্ডের হিমশীতল নাকের ডগা লাগতেই কেঁপে উঠল এলিজাবেথের গরম। দুহাতে খামচে ধরে বিছানার বেডশিট। অভিশপ্ত আরেকটি প্রহর সূচনা ভেবে বুক শুকিয়ে এলো। রিচার্ড এলিজাবেথের নাকের কাছে মুখ নিয়ে পুরুষালিত গুরুগম্ভীর হাঙ্কি ভয়েসে বলে গেল, আই কুড নট বি bothered to spare a thought or a glass for that you will remain red forever from now on. Got it? দ্বিতীয়বারের মতো একটা নোংরা বস্তুর মতো এলিজাবেথকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে কোমরে তাওয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায় রিচার্ড। বালিশে মুখ গুজে আবারও ফুঁপিয়ে উঠল এলিজাবেথ। শান্তির নিকেতনে এলিজাবেথ নেই আজ 3 দিন। এই 3 দিন ঘর থেকে বের হয়নি ইকবাল সাহেব। তবে তাতেও কোনো অনুশোচনা দেখা মেলেনি সবিতা বেগমের মাঝে। দিব্যি আছে, বরঞ্চ মনে মনে খুবই খুশি হয়েছে। তবে এখন সংসারে কাজের চাপ পুরোটা এসে পড়েছে তার উপর। গত 8 বছর রান্নাঘরে খুব কমই দেখা গিয়েছে সবিতা বেগমকে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা থেকে শুরু করে সকল কাজ এলিজাবেথকে দিয়েই করাতেন। এখন এলিজাবেথ না থাকায় সকল কিছু নিজেকেই করতে হচ্ছে। ফলস্বরূপ মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। স্বামী যে 3 দিন যাবৎ খাচ্ছে না তাতেও কোনো মাথা ব্যথা দেখা যায়নি মহিলার মধ্যে। তবে দুপুরে রান্না করতে গিয়ে যখন দেখলো লবণ শেষ হয়ে গিয়েছে তখনই খিটখিটে মেজাজ তিরক্ষিত মেজাজে পরিণত হয়। খুন্তি হাতে রাগে গিজগিজ করতে করতে রান্নাঘর থেকে বের হয়। ইকবাল সাহেব তখনও খবরের কাগজ ঘেঁষে ঘুঁটে রিচার্ডের ব্যাপারে তথ্য খুঁজছিলেন। গত 3 দিন ধরে এটাই করে যাচ্ছে ভদ্রলোক। রিচার্ডের ব্যাপারে কোনো এমন কিছুই জানে না ভদ্রলোক, যে যেটার রেশ ধরে রিচার্ডের কাছে যেতে পারবে। তাই কোনো উপায়ান্তর না পেয়ে পুরনো সকল পেপার জোগাড় করে ঘাঁটতে থাকে। এত বড় গ্যাংস্টার নিশ্চয়ই কোনো না কোনো খবর পাওয়া যাবে সেই আশাতে। তখনই রুমে আসে সাবিতা বেগম। এসেই সোমেরে হাত থেকে খবর কাগজ নিয়ে যায়। নিজে খাবে না তো খাবে না, এখন কি আমাদেরও না খাইয়ে মারবে? ইকবাল সাহেব বরাবরই খুব নরম মনের মানুষ। সেই সুযোগই কাজে লাগিয়ে ইকবাল সাহেবের বাবা ইসমাইল জোর করে নিজের থেকে বয়সে বড় সবিতা বেগমের সাথে বিয়ে দেয়, শুধুমাত্র বন্ধুর কাছে দেওয়া কথা রাখার জন্য। বাবার দেওয়া কথা ইকবাল সাহেবও ফেলতে পারেনি। তাই তো 25 বছর ধরে সাবিতা বেগমের মতো একজন ছোট মস্তিষ্কের মানুষের সাথে সংসার করছে। দিকে চোখ গরম করে তাকালেন ইকবাল সাহেব। কাগজটা দাও সাবিতা। দেয় না সাবিতা বেগম, উল্টো আরো জোরে চেঁচালো। পরের মেয়ের চিন্তায় শোকে মরে যাচ্ছে। নিজের ছেলে যে কালকে থেকে বাড়ি ফিরছে না সেটা কি একবারও খোঁজ নিয়ে দেখছো? টান দিয়ে পেপারটি নিয়ে নেয় ইকবাল সাহেব। চাচ্ছিল হাসি দিয়ে বলল, কোথায় আর থাকবে, তোমার গুণধর ছেলে। গিয়ে দেখো মদ খেয়ে রাস্তায় ঘুমিয়ে আছে। তুমি বাবা না অন্য কিছু। ছেলের জন্য একটু চিন্তা হয় না তোমার? সারা জীবন শরীরে জড়িয়ে রাখা নম্রতার চাদর আজ ছুঁড়ে ফেলে শক্ত গলায় চেঁচিয়ে উঠল ইকবাল সাহেব। তুমি তো একটা মা। একটা মা হয়ে আর একটা মায়ের মেয়েকে কিভাবে পারলে ধ্বংসের মুখে ঠেলে দিতে? বুক কাঁপল না তোমার একবারের জন্য? মাতৃমন বাধা দেয়নি তোমাকে? একবার ভেবে দেখেছো আমার ফুলের মতো বাচ্চাটার উপর এখন কি পাশবিক নির্যাতন হচ্ছে? একটা মেয়ে হয়ে বুঝতে পারছো না সেই কষ্টটা? আজ যদি আমাদের ইবরাতের সাথে এমন হতো তখন কি পারতে তো স্বাভাবিক থাকতে? কত আশা করে এলিশা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল পবিত্র ফুলটাকে। আমি পারিনি আমার কথা রাখতে। ঘৃণা হচ্ছে আমার নিজের উপর। আমি চোখ বন্ধ করতে পারছি না। চোখ বন্ধ করলেই এলিজাবেথের সেই করুণ চাহনি ভেসে ওঠে চোখের সামনে। ঘৃণা করি আমি তোমাদের, ঘৃণা করি আমি তোমাদের, ঘৃণা। চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল ইকবাল সাহেব। সবিতা বেগম স্তব্ধতায় জমে যায়। চোখের পলক পড়ছে না। এখন একদৃষ্টিতে সামনে তাকিয়ে আছে।
পর্দার আড়াল থেকে ইবরাত বেরিয়ে আসে। কাঁধে কারো হাতের স্পর্শে হতচেতন হয়ে ফিরে আসে সাবিতা বেগম। পিছন ফিরে তাকায় ইবরাতের দিকে। ইবরাতের চোখের পাতা কাঁপছে। আম্মু, এলিজাবেথের জায়গায় আমি হলেও কি তুমি এমন কঠিন হয়ে থাকতে? মেয়েকে বুকের সাথে চেপে ধরল সাবিতা বেগম। বুকের সাথে মিশিয়ে রেখে বলল, আমার লাশের উপর দিয়ে তোকে নিয়ে যেতে হতো মা। ইবরাতের গলা ভেজা বলল, তাহলে এলিজাবেথকে কেন নিয়ে যেতে দিলে আম্মু? ইবরাতকে বুক থেকে ঝাড়া মেরে সরিয়ে দিল সাবিতা বেগম। রুষ্ট গলায় বলল, যা করেছি সব তোর জন্যই। এভাবে বাপের মতো রূপ ধরিস না ইবরাত। তখন তুইও এলিজাবেথকে বোন হিসেবে স্বীকার যাসনি। তখন ইজ্জতের ভয়ে চেপে বসেছিলি আম্মু। কিন্তু প্রতিটা নারীর কাছেই তো তাদের চরিত্র খুবই মূল্যবান। আমার এখন খুব কষ্ট হচ্ছে আম্মু। এলিজাবেথকে ওর রূপের জন্য হিংসে করলেও ওর এত বড় ক্ষতি হোক কখনো চাইনি। আমার জীবন বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়েছে এলিজাবেথ। সাবিতা বেগম কোনো প্রতিউত্তর না করে হনহনিয়ে চলে যায়, যেন সেও সম্মুখীন হতে চাইছে না নিজের বিবেকের কাছে। ইবরাত মায়ের চলে যাওয়া দেখে ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে আত্মগ্লানিতে। সবথেকে বড় আদালত হলো মানুষের বিবেক, যেখানে কোনো বিরোধী পক্ষের আইনজীবীর প্রয়োজন হয় না অন্যায়গুলোকে টেনে টুনে সামনে আনার জন্য। বিবেকের কাঠগড়ায় যথেষ্ট। দুপুর গড়িয়ে বিকেল হলো। তথ্যমন্ত্রী আবাসভূমি এখন একটি জড়বস্তুতে পরিণত হয়েছে। এত বড় অট্টালিকা, গার্ডমেট, আত্মীয় স্বজনে গিজগিজ করছে। সবকিছু থাকার পরও যেন প্রাণ নেই কোথাও। লিভিং রুমে ডিভাইনে গা এলিয়ে শূন্যে তাকিয়ে আছে আনিসুল হক। একটু আগেই হসপিটাল থেকে এসেছেন। ওনার স্ত্রীকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ধীরে ধীরে কালো আঁধারে তলিয়ে যাচ্ছে তার হাসিখুশি পরিবার। অফ সিজনে বৃষ্টির মতো মুষলধারে বৃষ্টি এসে ভাসিয়ে দিয়ে গিয়েছে তার সাজানো বাগান। গ্রামীণ সমাজে সবার মুখে মুখে একটা প্রচলিত প্রবাদ আছে, কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক তেমনি এখন আনিসুল হকের সর্বনাশ চলছে। আর পৌষ মাসের মিষ্টি রোদে গা ভেজাচ্ছে বস্তিবাসীরা। সকালের ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিছু মুহূর্ত আগে, তবে এবার ভিন্ন স্থানে। নিউ মার্কেটের পাশে বস্তিতে আবারও টাকার বৃষ্টি হয়, যা তুমুলভাবে সাড়া তুলে দিয়েছে পুরো দেশে। তবে এখনও এর সূত্রপাত পাওয়া যায়নি। তথ্যমন্ত্রী আনিসুল হকের ছেলে নিখোঁজের খবর ধামাচাপা পড়ে যায় এই ঘটনায়। এখন প্রতিটি নিউজের হেডলাইনে থাকছে গরিবের হিরো। কমিশনার চুপচাপ পাশের সোফায় বসে আছে। এত চেষ্টা করেও এখনও চুল সমপরিমাণ কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দেওয়া হয়েছে। সকলের রাতে ঘুম নেওয়া খাওয়া হারাম হয়ে গিয়েছে। প্রতিটি জায়গায় আবারও নতুন করে শুরু থেকে চিরুনি তল্লাশি দেওয়া হচ্ছে। মনস্টার স্টিকারের মডিফার করা দাবি বাইকটি এসে জোরে ব্রেক কষল সদর দরজার সামনে। মাথা থেকে হেলমেট খুলে উস্কো খুস্কো চুলগুলোকে হাত দিয়ে আস্তে ঠিক করে নিল প্রেম। কালো সিল্কি চুলগুলো দক্ষিণে দমকা হাওয়ায় উড়ু উড়ু করছে। বাইকের চাবি তর্জনীতে ঘোরাতে ঘোরাতে ব্যঙ্গ পায়ে ভেতরে হেঁটে যায় প্রেম। লিভিং এরিয়ার পা রাখার আগেই 2 সেকেন্ড দাঁড়িয়ে ফুরফুরে মেজাজ গম্ভীরতায় ঢেকে আবারও সামনে পা বাড়ায়। গিয়ে বসল সরাসরি কমিশনারের সামনে। কমিশনার এই সময় প্রেমকে দেখে রসগোল্লার মতো গোল গোল চোখগুলো কিঞ্চিত ছোট করে তাকিয়ে গমগমে গলায় বলল, এই সময় তুমি এখানে? বিপরীতে চমৎকার হাসি দিল প্রেম। সামনে ছোট টেবিল থেকে চায়ের কাপ নিয়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিয়ে বলল, আসলাম কিডন্যাপাররা আর কোনো কল করেছে কিনা জানার জন্য। প্রেমের কথায় চোখ গরম করে তাকালেন কমিশন। চিবিয়ে চিবিয়ে বলল, তো সেটা জানার জন্য তোমার এখানে আসতে হলো? তোমার কি মনে হয় টাকা নিয়ে যাওয়ার পর কিডন্যাপাররা আর কল দেবে? ব্যর্থতা কিন্তু আপনাদেরই স্যার। কি বলতে চাচ্ছ তুমি? আমি আগেই বলেছিলাম পুরো মিশনের দায়িত্ব আমাকে দেওয়া হোক। আপনারা যদি ক্ষমতা জাহিরের তাগিদে পরে না থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিতেন, তাহলে আজকেই মিশন সাকসেস হতো স্যার। সরি ফর বিং সো স্ট্রেট ফরওয়ার্ড।
বয়সে এত ছোট আর জুনিয়রের কাছ থেকে এহেন কথায় চোয়া শক্ত হলো কমিশনারের। রুষ্ট গলায় বললেন, তা কিভাবে মিশন সাকসেস করতে শুনি? যেটা আমার 50 সদস্যদের টিম মিলে করতে পারেনি তা 4 সদস্য তোমরা কিভাবে করতে? প্রেমের কণ্ঠস্বর খুবই স্বাভাবিক। বলল, আমি হলে আবার আগে সিসিটিভি ফুটেজ মনিটরিং করতাম। এবার চুপসে যায় কমিশনারের শক্ত চোয়াল। আসলেই তো, আগে কারোর মাথায় স্টেশনের সিসিটিভি ফুটেজের কথা আসেনি। পরবর্তীতে আসলেও তৎক্ষণাৎ সেই সময় ফুটেজ মেমোরি থেকে কেটে ফেলা অপহরণকারীরা। প্রেম আরও কিছু বলতে যাবে তার আগেই আনিসুল হক বিরক্তে চৌচ্চন করে বললেন, আহ, থামবেন আপনারা। এখানে কি কৌতুক শোনাতে এসেছেন? স্যার, আপনি উত্তেজিত হবেন না। আপনার হার্টের প্রবলেম আছে। কমিশনারের কথায় এবার নিজের নিয়ন্ত্রণ হারালো আনিসুল হক। ঠুকরে কেঁদে উঠলেন, চোখে পানি সমেত ভাঙ্গা গলায় আওড়ালো, সাদমানেরও যে হার্টের সমস্যা। আমার সাদমান অন্ধকারে ভয় পায়, প্যানিক অ্যাটাক হয়। আল্লাহ জানে কেমন আছে আমার ছেলে। প্রেম খুবই মনোযোগ দিয়ে শুনছিল আনিসুল হকের কথা। ভদ্রলোকের চোখের পানিকে মূল্যায়ন না করে বরঞ্চ ওনার বলা প্রতিটা কথার সাথে নিজের ভাবনার যোগসূত্রের সাথে মেলাতে থাকে প্রেম। হঠাৎ করে আনিসুল হকের মুঠোফোনে একটি মেসেজ আসে। সঙ্গে সঙ্গে মেসেজটি চেক করলো আনিসুল হক। মেসেজটি দেখা মাত্রই মুখের রং পরিবর্তন হয়ে যায় আনিসুল হকের। রহস্যজনকভাবে তিনি পরপর 3 বার শুকনো ঢোক গিলল। পরক্ষণেই সাথে সাথে ফোন পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখে, যেন কিছুই হয়নি। তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকা প্রেম আর কমিশনারের দিকে তাকিয়ে ফেক হাম তুলে গমগমে গলায় বলল, আপনারা এখন আসতে পারেন। আমি একটু ঘুমাবো। বিশ্রামের প্রয়োজন আমার। এতক্ষণে ছেলের জন্য শোকে কাতর হয়ে থাকা মানুষটা হঠাৎ এমন গা ছাড়া ভঙ্গিতে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্য হলো বটে কমিশনার। তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না। প্রেম আর কমিশনার দুজনেই বেরিয়ে যায়। সকল মেয়েরা কিচেনে। রিচার্ড নিচে নামলে কেউই সামনে আসে না। কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে এই ব্যাপারে। রিচার্ড, ন্যাশো, লুকাস মাত্রই বেসমেন্ট থেকে লিভিং এরিয়ায় এসে বসল। বাগানবাড়ি মাটির নিচে তৈরি করা হয়েছে রিচার্ডের গোপন আস্তানা। কিচেন থেকে উকিঝুঁকি দিয়ে অল্প বয়সী মেট নিশি রিচার্ড আর ন্যাশোকে দেখছে একটু পরপর। চোখে মুখে একরাশ বিস্ময়তা। কিশোরী নিশির কাছে মনে হয় সে বিদেশি আছে এবং কোনো বিদেশি বাড়িতে কাজ করে। যতবারই এলিজাবেথ, রিচার্ড, ন্যাশো, লুকাসকে দেখে ততবারই একথা মনে হয়। সুযোগ পেলেই নিশি এলিজাবেথের ঘরে আশেপাশে গিয়ে ঘুরঘুর করে এলিজাবেথের কণ্ঠস্বর শোনার জন্য। তার মধ্যে খুবই আগ্রহ জানার এত সুন্দর মেয়ের কণ্ঠস্বর কেমন। কিন্তু এখন পর্যন্ত এলিজাবেথের নিঃশ্বাসের শব্দও শুনতে পায়নি সে। এলিজাবেথের কাছে যাওয়া সকলেই নিষেধ, শুধু রেশমা ব্যতীত। সেদিনের পর রেশমার সাথেও আর কথা বলেনি এলিজাবেথ। রিচার্ডকে এই দুদিনে এটা নিয়ে দ্বিতীয়বারের মতো দেখল নিশি। ওর নজর বেশি যায় রিচার্ডের নীল চোখে আর ন্যাশোর অতি ফর্সা মুখে। লুকাসের দিকে তাকালেই ভয় করে তার দানবী শরীর দেখে। তাই সবসময় লুকাসের দিক হতে দৃষ্টি সরিয়ে রাখে নিশি। রেশমা খেয়াল করে নিশিকে, চোখ রাঙিয়ে দিয়ে তাকায় নিশির দিকে। মরতে চাও? টেবিলের উপরে অস্ত্রগুলো দেখেছ? মিয়ে যায় নিশি। চুপসানো গলায় বলে, আমার কি দোষ? এরা কত সুন্দর, আমার শুধু দেখতেই ইচ্ছে করে। আমার মনে হয় আমি জান্নাতে আছি। এত সুন্দর মানুষ আমি এর আগে কখনো দেখিনি। রেশমা ডিসওয়াল করতে করতে জবাব দিল, কতগুলো গার্ড যে হাতে কি নিয়ে ঘুরে নিশ্চয়ই দেখেছ। ওরা জাহান্নাম দেখিয়ে দিবে। আমি তো শুধু ওদের 3 জনকেই দেখি। কত সুন্দর, আল্লাহ। না না, 2 জন, ম্যাডাম আর স্যার। ওইটারে সাদা বিদেশি বিলের মতো লাগে। আমাদের স্যার কি সুন্দর, কত লম্বা, উফ, একদম হিরোদের মতো। লজ্জা পাওয়ার ভঙ্গিতে মুখ ঢেকে ফেলল নিশি। চোখে মুখে খুশি উপচে পড়ছে। তপ্ত শ্বাস ফেলে রেশমা কাজ করতে করতে মনে মনে আওড়ালো, সব সৌন্দর্য সৌন্দর্য হয় না। কিছু সৌন্দর্য অভিশাপ, যেমন আগুনের শিখা,
যা একদিকে আলো দেয়, অন্যদিকে সবকিছু পুড়িয়ে ছাই করে। সন্ধ্যা যে মুখোশের আড়ালে কখনো লুকিয়ে থাকে বিষাক্ত বিষাদ, যা ছুলেই জীবন হয়ে ওঠে অন্ধকারে গভীর এক অতল। অষ্টে ভর্তি হয়ে যায় সিগারেটের অবহেলিত ডগার অংশে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় লিভিং এরিয়া স্পেস মাত্র। কোনো সাধারণ মানুষ এখানে থাকলে মুহূর্তেই তার দম আটকে যাবে। টেবিলের উপর সারি সারি করে সাজানো মদের বোতল। ওলমস একটি ফিকোয়ানি ভডকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মদ। এটি সংশোধন করা পলিশিং স্পিরিং, যা সাধারণত হোম ডিস্টিলাররা তাদের নিজস্ব স্বাদযুক্ত ভদকা তৈরি করতে ব্যবহার করে। এটি সরাসরি পান করে যায়, তবে যেহেতু এটি কার্যত বিশুদ্ধ অ্যালকোহল, এটিকে একটি শক্তিশালী কিক রয়েছে, তাই এটি সাধারণত সুপারিশ করা হয় না পানি ছাড়া খাওয়ানোর জন্য। কিন্তু রিচার্ড ন্যাশো লুকাস অবিলম্বে খেয়ে যাচ্ছে পানি ছাড়াই। রিচার্ডের হাতে উইস্কির গ্লাস, বৃদ্ধাঙ্গুল তর্জনী আর মধ্যমা দিয়ে চেপে একটু পরপর কালচেটে ঠোঁটের ফাঁক দিয়ে টেনে নিচ্ছে ভেতরে বিষাক্ত পদার্থ। সেই সাথে তাদের পরবর্তী কিলিং মিশন নিয়ে আলোচনা করছে। ন্যাশো আর লুকাসের হাতে মার্টিনিং গ্লাস, গ্লাসের সরু নলের মতো অংশ দু আঙ্গুলের ভেতর চেপে ধরে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে, আর রিচার্ডের দেওয়া দিক নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। টেবিলের উপর রাখা বিভিন্ন ধরনের মেশিন গান, মাফিয়া ও গ্যাংস্টার সমাজে প্রচলিত 34টি বিশেষ শট গান এবং তৎকালীন টমি গান রয়েছে, যা তারা তাদের মিশনে ব্যবহার করে থাকে। আল ক্যাপনের 1911 বন্দুকটি দেখতে টমি গানের মতো হলেও এটি সত্যিকারে দক্ষ স্টাজের ফার্স্ট চয়েস। এটি সুইটহার্ট M1911 নিলামে $1 মিলিয়ন বেশি দামে বিক্রি হয়, প্রতিটি ব্যক্তির জন্য, যার মূল্য 18 মিলিয়ন হয়। ম্যাকগানরা এটা ব্যবহার করত তাদের মিশনে। টেবিল থেকে এই গানটি নিয়ে কোটের ভিতরে পকেটে রাখল রিচার্ড। টমি গান ছিল জ্যাক এমগানের পছন্দের অস্ত্র ছিল। পশ্চিমে বাফেলো বিল স্টার, প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারের কাছ থেকে রাস্তার ওপারে খোলা জানালা থেকে হাইমিং ওয়েস্টকে হত্যা করতে তিনি তার প্রিয় থমসম্পনে ব্যবহার করেছিল। ম্যাকগান পরে একজন প্রো গলফার হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী একজন থম্পসন তার ক্যাডির মতে সবসময় তার গল্প ব্যাগে থাকতেন। একসাথে 200 গুলি একসাথে লোড করা যায় এই গানগুলো রিচার্ড রাশিয়ান থেকে আনিয়েছে। টেবিলের উপর থেকে বেছে ডাক মোশনে টমি গানটি নেয় ন্যাশো। লুকাস নিজেদের পছন্দের গানগুলো বেছে নিয়ে উঠে দাঁড়ায় তিনজন একসাথে। ন্যাশো লুকাস গানের শেপটি লক খুলে ট্রিগারে আঙ্গুল ঘুরিয়ে গান চেক দিতে দিতে উঠে দাঁড়ায়। হঠাৎ রিচার্ডের জলদগম্ভীর গলায় ধমক শুনে চমকে চোখ তুলে সামনে তাকায়। স্টাফ রেড, এলিজাবেথের রুমের দরজা বাইরে থেকে লক করে রাখা হতো সবসময়, তবে আজ হয়তো অসাবধানতায় লক করতে ভুলে গিয়েছিল মেড। সেই সুযোগে বেরিয়ে আসে এলিজাবেথ। রিচার্ডকে নিচে দেখতে পেয়েও দম নিয়ে সাহস সঞ্চয় করে গুটিয়ে গুটিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আজ এই সুযোগ পালাতে না পারলে আর কখনো এখান থেকে এলিজাবেথ বের হতে পারবে না, তা এলিজাবেথ এই দুদিনে বুঝে গিয়েছে। রিচার্ডের কথা বলার সুযোগ কাজে লাগিয়ে নগ্ন পায়ে ভয় সংকীর্ণতায় গুটিয়ে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল এলিজাবেথ। তবে হঠাৎই পিছন থেকে রিচার্ডের এহেন ভারী কি স্বরে বুক শুকিয়ে যায়। তবুও পিছনে না ফিরে আহত শরীর দৌড়ে ছুটে যায় সামনে। লম্বা লম্বা পা ফেলে 4 কদমে এলিজাবেথকে ধরে ফেলল রিচার্ড। হাত মুচড়ে পিছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরে রিচার্ড। ব্যথায় নিচে আবা দেখা দেয় এলিজাবেথের অবয়বে। গালের পানি শুকিয়ে দাগ হয়ে যাওয়ার পথ ধরে আবার স্রোত বইল। রিচার্ড দাঁতে দাঁত চেপে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, এ তো সোজা। আর চুপ থাকল না এলিজাবেথ। সহসাই দুর্বল গলায় চেঁচিয়ে উঠল। মেয়েরা কিচেন জোনের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। রেশমা অসহায় চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। যেতে দিন আমাকে। কোথায় যাবি? অদাহত যাওয়ার জায়গা আছে কি?
2 রাত অন্য পুরুষের সাথে থাকার পরও জায়গা দেবে তোমার চাচি? চোখে পানি সমেত হাসল এলিজাবেথ। এটাও তার জীবনের এক চরম সত্য। তার যাওয়ার জায়গা নেই। একটা যাও ছিল, সেখান থেকে আর ভাবতে পারল না এলিজাবেথ। অদ্ভুতভাবে চোখ বন্ধ করে একা একা হাসতে লাগলো এলিজাবেথ। সকলে ভড়কে যায় এই অবস্থা এলিজাবেথের হাসি দেখে। একদম শান্ত হয়ে গেল এলিজাবেথ। ছোটার জন্য আর একটুও মোছড়ামুছড়ি করল না। রিচার্ড ঠোঁট কামড়ে বুড়ো গুছিয়ে এলিজাবেথের ভাবান্তর বোঝার চেষ্টা করল। হাত ছেড়ে দেয় এলিজাবেথের। ভেতরে ভেতরে মরে যাওয়ার নিস্তেজ দেহ নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় এলিজাবেথ নিঃশব্দে। হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল সকল মেয়েরা। এলিজাবেথ দুহাতে কান চেপে নিচে বসে পড়ল। পরপর আরও 3টি গুলির শব্দ হলো। বাইরে থেকে অস্ত্র হাতে গার্ডরা দৌড়ে ভিতরে আসলো। ন্যাশো চোখের ইশারায় পাঠিয়ে দেয় তাদের। রিচার্ড ট্রিগারের ভেতর তর্জনী দিয়ে গানটাকে কয়েক পাক ঘুরিয়ে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথ মাথা তুলে ভয়কাতুরে চোখে তাকালো রিচার্ডের শক্ত চিবুকে। রিচার্ড ঠোঁট বাঁকিয়ে হাসলো, হেসে বলল, থ্যাংক ইউ পানিশমেন্ট বেবি। জীবনে অনেক কঠিন সময় পার করেছে এলিজাবেথ এইটুকু বয়সে। তবে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মতো এত কঠিন হৃদয়ের মানুষ হয়তো এলিজাবেথ আর কখনো দেখেনি, আর দেখাও হবে না হয়তো। ফোঁস নিঃশ্বাস ছেড়ে সহসাই উঠে দাঁড়ালো এলিজাবেথ। সকল মেয়েদের চোখ বড় বড় হয়ে যায়। সিঁড়ির সামনে ঝাড়বাতির ভাঙা টুকরো টুকরো কাজ বিছিয়ে আছে। ন্যাশোর মুখ গম্ভীর স্বাভাবিক। লুকাসের কিছুটা খারাপ লাগছে এলিজাবেথের জন্য। সেদিনের ব্যবহারে একদিনই লুকাসের মনে জায়গা করে নিয়েছে এলিজাবেথ। অধৈর্য হয় রিচার্ড। গুমোট পরিবেশ কেঁপে উঠল রিচার্ডের হুঙ্কারে। আই অ্যাম লুসিং মাই পেশেন্স অ্যান্ড ইউ আর নট রেডি ফর দ্যাট ইউ হ্যাপেন। আই থিঙ্ক ইউ আর স্টিল গেটিং ফ্ল্যাশব্যাক অফ লাস্ট নাইট রেড। ন্যাশো এবার থতমত খেয়ে চোখ ঘুরিয়ে নিল রিচার্ডের দিক থেকে। লুকাস ইংলিশে দুর্বল, তাই রিচার্ডের কথার মানে বুঝতে পারল না। এলিজাবেথের কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে। চোখে কার্নিশও গলিয়ে আবারও অবাধে জল আসতে থাকে। লজ্জায় এদিক সেদিক তাকালো। দেখতে পেল মেয়েরা উকি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। বুক ছিঁড়ে আসে এলিজাবেথের। ঠোঁট কামড়ে সাহসেই কদম রাখল কাচের উপর। পা রাখতেই নরম পাতলা তুলতুলে চামড়া ভেদ করে গিয়ে হাড্ডিতে বেঁধে গেল কাচের টুকরো। চোখ মুখ খিচে আরেক কদম রাখে রক্তের ভিজে লাল হয়ে যাওয়ায় কাচের উপর। গলগলিয়ে রক্ত বের হতে থাকে পায়ের পর্দা ছিঁড়ে ছিঁড়ে। মনের ব্যথাগুলো কাচের শরীরের এই ব্যথা নসীর মনে হচ্ছে এলিজাবেথের কাছে। মেয়েদের চোখের পাতা ভিজে এলো। হিংস্র জন্তুদের মতো মানুষকে খুবলে খাওয়া লুকাসের খারাপও লাগতে শুরু করলো। পরবর্তী কদম দেওয়ার জন্য পা তুলতে গেল মাংসের সাথে কাজ বেজে আসে। শরীর অসাড় হয়ে আসতে থাকে এলিজাবেথের অতিরিক্ত রক্তক্ষরণে। আবিষ্ট পা আবারও ধারালো কাচের উপর রাখতে যাবে, তখনই অনুভব করে নিজেকে শূন্য। চোখের সামনে অন্ধকার হয়ে আসে সবকিছু। রিচার্ডের কোলে ঢলে পড়ল সঙ্গে সঙ্গে এলিজাবেথ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রিচার্ড লম্বা লম্বা পা ফেলে এলিজাবেথকে নিয়ে উপরে চলে গেল। এলিজাবেথের পা থেকে পড়া ফোঁটা ফোঁটা রক্ত সিঁড়িতে পথ তৈরি করছে। সকলে হাঁ করে তাকিয়ে রইল। চোয়াল ফাঁক করে গেল লুকাসের। ন্যাশো লুকাসের ভুঁড়িতে পিস্তলের নল দিয়ে গুঁতো মেরে ঠেল মেরে বলল, নন গার্ডার ডেল আল্ট্রা পার্ট ওর অরিজিনাল আই ইন্টেনমেন্ট ডেগলি অসপিটি। এদিকে হাঁ করে তাকিয়ে না থেকে অতিরিক্ত আপ্যায়নের ব্যবস্থা করো।